নেক্সট নেক্সট মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা পুরো ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়ব। ঠিক আছে, মানে এটা ক্লাস না, এখানে পুরো কাহিনী তোমাদের শোনাবো যে কিভাবে পৃথিবী তৈরি হলো আর পৃথিবী তৈরির পর কিভাবে যে বিভিন্ন যুগ বা বিভিন্ন এরা আসলো আর সেইগুলো বিভিন্ন যুগের পর প্রথম মানুষ আস্তে আস্তে পাথরের ব্যবহার শিখলো আর পাথরকে বিভিন্ন শেপ দিয়ে আস্তে আস্তে করে ভারতের মধ্যে সাম্রাজ্য বিস্তারের যে নীতিটা সেটা আস্তে আস্তে অ্যাপ্লাই হলো। পুরো আমরা 1.5-2 ঘন্টার মধ্যে জানার চেষ্টা করব যে সেই উল্কাপিণ্ডর কাহিনী যেটা প্রাচীন প্রস্তর যুগে হয়েছিল, যে প্রাচীন যদি কোশ্চেন আসে তোমরা সকলেই জানো যে হ্যাঁ লোহার আবিষ্কার বা আগুনের আবিষ্কার হয়েছিল স্টোন এজে বা নব্যপ্রস্তর যুগের সময়ে। তো এই লোহার আবিষ্কার কোথায় হলো, কিভাবে হলো? তো সেটা হয়েছিল একটা বিশাল বড় উল্কাপিণ্ডের ঘটনার জন্য। তো আমরা আজকে জানবো মেনলি কাহিনী। আমরা পৃথিবীর ইতিহাস যদি বলি যে এই যে 2024 সাল, এই 2024 সাল অবধি যে ভারতের ইতিহাস আছে, এই প্রতিটা ইতিহাসকে আমাদেরকে বুঝতে হবে। আমাদের ইতিহাস আমরা কেন পড়ি? ইতিহাস পড়ার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের জীবনের যে ঘটে যাওয়া ঘটনা যেন আমরা সেকেন্ডবার সেই মিস্টেকটা না করি, সেটাই আমাদের ইতিহাস শেখায়। আজকে তুমি রাস্তা ধরে যাচ্ছ, তুমি রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ কোথাও হয়তো কোনো নালা দেখলে বা কিছু পেলে অন্ধকার সময় তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, নেক্সট দিন কি তুমি যাবে? কোনোদিনও ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ তুমি শিখে নিয়েছো যে সেটা একটা অতীত অভিজ্ঞতা তোমার কাছে আছে যে এই রাস্তা দিয়ে গেলে আমি কিন্তু হোঁচট খাবো। ঠিক সেইভাবে ইতিহাস তোমাকে শিখিয়ে দেয়। কোনো সময় আমরা আসবো এখনই গল্পতে যে ব্রিটিশরা কিভাবে ভারতে রাজ করতে পারলো। একটাই উইক পয়েন্ট, একটাই ভুল, সেটা ছিল ভারতীয়দের মধ্যে ইউনিটির অভাব। WBCS 2012 সালে একটা কোশ্চেন এসেছিল অপশনাল পেপার হিস্ট্রিতে যে ভারত নিজেকে ভারতীয় মনে করতো না, ন্যাশনালিজম ফিলিং ছিল না। আফটার স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে পুরো জিনিসটা এলাবোরেশন করো। তো যেটার অ্যান্সার হচ্ছে ভারত ভারতীয়ই ছিল না, তারা নিজেকে ভারতীয় মনে করতো না, তারা নিজেকে মনে করতো আমরা মারাঠি, আমরা মৈসুরি, আমরা বাঙালি, আমরা বিহারি, আমরা অমুক, আমরা তমুক। যেটা ভারতের ফায়দা বা লাভবান উঠিয়েছিল ব্রিটিশরা। শুধু ব্রিটিশ না, ব্রিটিশের আগে যতজন ভারতবর্ষে আক্রমণ করেছে সবারই কিন্তু ওই একটাই জিনিস, সেটা হচ্ছে কূটনীতি আর ইউনিটির অভাব। সেটা আমরা দেখব কোথায় থেকে। যেভাবে যদি বলি 2024 সাল এইখানে যদি পৃথিবী তৈরি হয়, পৃথিবী সৃষ্টির ইতিহাসের পর থেকে আমরা দেখতে পাবো যে প্রায় 1000 বছর অবধি ভারতবর্ষ মানে পৃথিবীর মধ্যে বৃষ্টি পড়েছিল। আর যে বৃষ্টির জন্যই কিন্তু সমুদ্র তৈরি হয়, আর সমুদ্রের পর ছোট ছোট অর্গানিজম তৈরি হয়, আর অর্গানিজমের পরেই কিন্তু সমস্ত উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে সমস্ত মানুষ যে সম্প্রদায় স্পেসিস সেগুলো তৈরি হয়। সেটা তৈরি হতে প্রায় কয়েকটা টাইম স্কেল লেগেছিল, এইভাবে করে টাইম স্কেল ছিল। ঠিক আছে, হ্যাঁ ইভলিউশনে শোনাবো কাহিনী, যে কেমিক্যাল রিঅ্যাকশনের কাহিনী। একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে জলীয় বাষ্পতে কনভার্ট হয়, আর সেগুলো বহুদিন ধরে চলেছিল। আর ফাইনালি সেটা ক্লাইমেটিক চেঞ্জের জন্য বৃষ্টির রূপ নিয়েছিল। এমন বৃষ্টির রূপ নিয়েছিল যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জলীয় বাষ্প করে উপরে আছে, কিন্তু তারা সুযোগ পায়নি যে বৃষ্টির আকারে নিচে নামবে। ইভলিউশন বলে একটা চ্যাপ্টার আছে বায়োলজিতে, কোনোদিন যদি তোমাদের পরীক্ষাতে যদিও অতটা আসে না, আমি এসএলএসটির জন্য যখন পড়াতাম আমি ইভলিউশন পড়েছি। আমি তোমাদের গল্প ইতিহাস সায়েন্স বলো বা কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো, আমি গল্প এই জায়গা থেকে শুরু করি, এই জায়গা থেকে গল্প শুরু করি। কিন্তু এই গল্পটা এইখানে এই গল্পটা আছে যখন পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ সৃষ্টি হওয়া অবধি, যেটা হচ্ছে ইভলিউশন চ্যাপ্টার, অভিব্যক্তি চ্যাপ্টার। কিভাবে একটা বাঁদর আমাদের আদি পুরুষ কেন ছিল? বাঁদরের আগে ইঁদুর ছিল আদি পুরুষ, ইঁদুরের আগে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছিল, পুরো কাহিনী আছে। তো ওগুলোতে আমি এখন যাচ্ছি না, যেহেতু আজকে হিস্ট্রির কাহিনী জানবো। আমরা মেনলি জানতে শুরু করব কোথায় থেকে পৃথিবী তৈরি হলো। পৃথিবীর তৈরি হওয়ার পর যে বিভিন্ন যুগ এসেছিল, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, সেগুলোতে মানুষ আস্তে আস্তে বিভিন্ন জিনিস তৈরিও বিভিন্ন জিনিস আবিষ্কার করে তারপরে সেকেন্ড ভার্সন মডার্ন ভার্সন আসে হরপ্পা সিভিলাইজেশনের সময়। হরপ্পা সভ্যতাও পৃথিবীর ইতিহাসে একটা জিনিস জেনে রাখবে
যে কোনো সভ্যতা ডিস্ট্রয় হয়েছে যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য। আর হরপ্পা সভ্যতাও ধ্বংস হয়েছিল ন্যাচারাল ডিজাস্টার, দ্যাট মিনস ভূমিকম্প বা ধরে নাও যে কোনো বন্যা হয়ে গেল বা সুনামি এসে গেল, সেগুলোর জন্য নষ্ট হয়। হরপ্পা সভ্যতাও তৈরি হয়েছিল। তার কত বছর পর আসে বৈদিক পিরিয়ড, আর যেখান থেকে ভারতের ইতিহাস শুরু হয়। পুরো বৈদিক যুগের এই কাহিনী, যে বৈদিক যুগ বেদ মানে আর্যরা কোথায় থেকে এসেছিল তাদেরও অনেক কাহিনী আছে। তখন ভারতীয়দের মধ্যে যে ছোট ছোট রাজা ছিল তাদের সাথেও যুদ্ধ হয়েছিল, কিন্তু অত কাহিনী না। আমরা জাস্ট পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব 1-1.5 ঘন্টার মধ্যে, যে বৈদিক যুগে ঘটনাটা কি ঘটে। এবার আসি, শুরু হলো ভারতবর্ষের ইতিহাসে বৈদিক যুগ। এই বৈদিক যুগের ক্ষেত্রে আমরা দুটো ভাগ দেখতে পাবো। প্রথমে হচ্ছে আর্লি বৈদিক যুগ, দেখো বৈদিক পিরিয়ডের মধ্যে হচ্ছে প্রাক বৈদিক যুগ, প্রাক বৈদিক যুগ, আর হচ্ছে লেটার বা পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। দেখো এখান থেকে ইতিহাস শুরু হবে ভারতবর্ষে, ঠিক আছে। প্রাক বৈদিক যুগে যখন এখানকার যে ভারতীয়রা ছিল বিভিন্ন জাতি বাস করত, তোমরা অনেক রাজারও নাম শুনেছো। প্রাক বৈদিক যুগে এই যে পুরো ভারতবর্ষের প্রাক বৈদিক যুগ থেকে একদম 2024 অব্দি যদি জানতে যাও হিস্ট্রি, তো হিস্ট্রি জানার আগে তোমাকে জানতে হবে দেশের ইকোনমি সিস্টেম। একটা ইকোনমি ঠিক করে যে তোমার দেশ কিভাবে ডেভেলপ করবে। যখন আর্লি বৈদিক পিরিয়ড ছিল তখন তাদের পেশা কি ছিল? আর্লি বৈদিক পিরিয়ডে তখন ছিল পশুপালন। আর্লি বৈদিক পিরিয়ডে ছিল পশুপালন। কেন? কারণ সেই সময় অবধি সেইভাবে জিনিসগুলো ডেভেলপ হয়নি। না সোনা মানে না লোহা আবিষ্কার হয়েছিল, না আগুন আবিষ্কার হয়েছিল, না কোনো রকমের কিছু আবিষ্কার হয়েছিল, সেরকম ডেভেলপ হয়নি। তাদের মেন লড়াই থাকতো কি নিয়ে? পশু নিয়ে। তাদের লড়াই হতো একে অপরের সাথে পশু নিয়ে। তারা এক জায়গায় গিয়ে থাকছে, ওই পশুতে অন্যজন আক্রমণ করে দিচ্ছে, ওরা নিয়ে চলে যাচ্ছে। তোমার যদি শক্তি থাকে তুমি নিজের পশুকে আটকে নাও। তো এই পশু নিয়ে তাদের পশু কেন্দ্রিক ব্যাপার সেপার আর্লি বৈদিক পিরিয়ডে ছিল। যদি পশু পালন হয় তো পশু থেকে কতটা আর ইনপুট হবে? কোনো ইনকাম হবে? পশু থেকে তো ইনকাম হবে না। আর যদি পশু থেকে ইনকাম না আসে তাহলে ঘটনাটা কি ঘটবে? যে এখানকার যে রাজা, এখানকার যে প্রথমে প্রজা আছে তারা একটু গরিব, তাদের কাছে অতটা টাকা নেই। যদি ওদের কাছে টাকা না থাকে তো তারা ট্যাক্স দিতে পারবে না, গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না। যদি গভর্নমেন্টকে ট্যাক্স না দেই তাহলে গভর্নমেন্টের কাছে তো টাকাই আসছে না, কোনো অর্থই আসছে না যে সরকার থাকবে। তো যখন তাদের কাছে টাকা থাকবে না বা অর্থ আসবে না, তখন গভর্নমেন্ট কি হবে? গভর্নমেন্টের সেইভাবে শক্তি থাকবে না। যার জন্য তুমি দেখবে আর্লি বৈদিক পিরিয়ডে, এবার ধরে নাও সাপোজ আমি রাজা, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি তখন যদি টাকা আসে আমি কি করব? নিজের বডিগার্ড রাখবো, নিজের স্ট্যান্ডিং আর্মি রাখবো, স্থায়ী আর্মি রাখবো। কিন্তু ওই সময় তো রাজার কাছে কোনো ট্যাক্সই আসে না, কারণ প্রজারা তো ডিপেন্ড আছে পশুপালনের উপরে। আর পশুপালনের উপর ডিপেন্ড থাকার জন্য তাদের কাছে কোনো ইনকাম নেই, আর ইনকাম নেই বলে রাজাকে কোনো ট্যাক্স দিতে পারছে না। আর রাজার কাছে যেহেতু ট্যাক্স আসছে না বা টাকা আসছে না, সেজন্য রাজা কি করছে? রাজাও আছে এখানকার গরিব। বুঝতে পারলে? রাজাও গরিব এখানকার। রাজাও কিসে আছে? রাজার কাছে গরিব আছে বলে রাজার কাছে কোনো স্থায়ী আর্মি নেই। এবার বাবু একটা জিনিস তোমরা বলো, যদি স্থায়ী আর্মি না থাকে তো রাজা ভয় পাবে, সবসময় ভয়ে থাকবে। তখন রাজা ডিপেন্ড করবে যে কোনো ডিসিশনে অন্য জনের উপরে। তোমাদের ধরে নাও 10 জন মিলে যেটাকে বলা হতো সভা ও সমিতি, নাম শুনেছো তো? আর্লি বৈদিক পিরিয়ডে সভা সমিতির একটা বিশেষ ইম্পর্টেন্ট রোল ছিল। তারা সবসময় রাজাকে যেভাবে বলতো সেইভাবে রাজাকে মানতে হতো তাদের কথা। রাজাকে যদি বলে দিল এটা করতে হবে মানে ওটা করতে হবে। আর সভা সমিতিকে দায়িত্ব পালন করতো কে? বিভিন্ন পুরোহিতরা এসে বলতো যে এখানে পুরোহিতের সবচেয়ে ইম্পর্টেন্ট রোল ছিল, যে পুরোহিতরা সভা সমিতিতে যেভাবে যা ডিসিশন করবে রাজাকে ভাই সেভাবে মানতে হবে। তার সাথে ওই সময় ভাই টাকা রাজার কাছে নেই। এবার সভা সমিতি যখন বসছে, তো সভা সমিতিতে যতজন ছেলে থাকবে ততজন মহিলারাও আছে। তার জন্য পরীক্ষাতে অনেক সময় আসে যে নারীদের স্থান আর্লি বৈদিক পিরিয়ডে কি ছিল বা লেটার বৈদিক পিরিয়ডে কি ছিল, এরকম কোশ্চেন দেখেছো না? হ্যাঁ, তো এখানে নারীদেরও এন্ট্রি ছিল। নারীরাও এখানে কিন্তু এসে তারা নিজের মতামত দিতে পারতো।
ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা কাজের জন্য রাজাকে অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হতো। পুরোহিত সবসময় ভয় দিয়ে রাজাকে রাখতো, তুমি যদি এদিক ওদিক করো তোমার গল্প শেষ করে দিব। সভা সমিতি ভাই আমার হাতে, ক্যাবিনেট মিনিস্ট্রি, রাজা এখানে কি করবে? ক্যাবিনেট মিনিস্ট্রি যেটা ডিসিশন নিচ্ছে রাজাকে সেটাই করতে হচ্ছে। এটা কেন হচ্ছে? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণই তো হচ্ছে ইকোনমিক সিস্টেম। কারণ আর্লি বেদিক পিরিয়ডে সেইভাবে ট্যাক্সেশন সিস্টেম নেই, সেইভাবে ট্যাক্স নেই বলে ট্যাক্স কালেকশন হচ্ছে না বলে গভর্নমেন্ট কি আছে, গরিব আছে। আর গরিব থাকার জন্য ওর স্থায়ী কোনো নেই, আর্মি নেই। এবার যখন আর্লি বেদিকের পর, দেখো এখানে আমি কোনো ইনফরমেটিভ জায়গাতে যাচ্ছি না, কত সাল কত কি বা কি পুজো করতো, শুধু ব্যাকগ্রাউন্ডটা শোনাচ্ছি। কারণ হিস্ট্রি পড়তে গেলে তোমাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে আর্লি বেদিক পিরিয়ড থেকে একদম 1947। আর 1947-এর পরের গল্প 2017 অবধি আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুনে রেখেছি না? তো এটা হচ্ছে পার্ট 1। এটা ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজ এখান থেকে শুরু হলো। ঠিক আছে, তো ওয়েব সিরিজে এবার লেটার বেদিক পিরিয়ড যখন আসবে, লেটার বেদিক পিরিয়ডে লোহার আবিষ্কার হলো। ঠিক আছে, লোহার আবিষ্কার হওয়ার জন্য লোহাকে আর বিভিন্ন কাঠকে বিভিন্ন শেপ দিতে লাগলো কারা? আর্লি বেদিকের লোকরা। ঠিক আছে, যারা বাস করতো তারা এবার লোহাকে বা তারা একে কাকে কি নাম বলে ওটাকে, লোহা বা বিভিন্ন কাঠের যন্ত্রপাতিকে সেগুলো বিভিন্ন শেপ দিতে দিতে তারা শুরু করলো কি? চাষ বা কৃষি কার্য। তার মানে এদের আগে ছিল পেশা পশুপালন, আর লেটারে হয়ে গেল কি? কৃষি কার্য। কৃষি কার্য এর হয়ে গেল মেন পেশা। যখন কৃষি কার্য পেশা হয়ে যায়, এত ভালো করে কৃষি কার্য এখানে পেশাতে কনভার্ট হয়ে যায় যে প্রায় লেটার বেদিক পিরিয়ডে যত নাগরিক ছিল তারা সবাই কিন্তু কৃষি কার্য করত। এবার সরকার একটা জিনিস দেখছে, ভাই সবাই কৃষি করছে, সবার অর্থ উপার্জন হচ্ছে। এবার সরকার কি করলো? সরকার ট্যাক্স মাস্ট করে দিল। ট্যাক্স মাস্ট করে দিল, যে ট্যাক্সের নাম হচ্ছে বলি ট্যাক্স। বলি নাম শুনেছে তো? বলি ট্যাক্স মাস্ট করে দিল যে না, তোমরা বাবু অনেক টাকা ইনকাম করছো, অর্থ নিচ্ছ, তোমাদেরকে ট্যাক্স এবার মাস্ট দিতেই হবে, না হলে তোমার নাগরিকত্ব খতম হয়ে যাবে। আজকের ইতিহাস যদি খুলে দেখো, আজকে ভারত দাঁড়িয়ে আছে কিসের জন্য? ট্যাক্স আর নন ট্যাক্স। কারণ গভর্নমেন্টের একটা নীতি আছে, ফিসকাল পলিসি, যেটাকে রাজস্ব নীতি বলা হয়। রাজস্ব নীতিতে মেন জিনিসই হচ্ছে গভর্নমেন্টের একটা ইনকাম সাইড, একটা হচ্ছে এক্সপেন্ডিচার সাইড, মানে একটা আয়ের সাইড, একটা হচ্ছে খরচের সাইড। আয় আসবে যত রকমের ট্যাক্স আর নন ট্যাক্স জিনিস, এটাই তো গভর্নমেন্টের মেন ইনকাম, আর তো কোনো ইনকাম নেই। যে ট্যাক্স আর নন ট্যাক্স থেকে দেশকে চালাবে। আর ঠিক তেমনি এই সময় এসেছিল বলি ট্যাক্স। এবার গভর্নমেন্টের কাছে যদি বলি ট্যাক্স আসে, এবার গভর্নমেন্টের টাকা হচ্ছে, রাজা এবার স্ট্রং হচ্ছে, রাজা বলছে আমার কাছে অনেক টাকা। এবার রাজা শুরু করে দিল স্ট্যান্ডিং আর্মি রাখতে। রাজা স্ট্যান্ডিং আর্মি রাখতে শুরু করে দিল। দেখো ঘটনাটা কিভাবে ঘুরছে। আজকে যে যত পূজা পার্বণ, যত ধর্ম নিয়ে মানুষ মেতে আছে, এটা কোথায় থেকে সৃষ্টি হলো পুরো কাহিনী তোমাদেরকে এখানে জানতে পারবে। এইখানে ঘটনাটা হয় যে রাজা স্ট্যান্ডিং আর্মি রাখতে শুরু করে দেই। রাজা স্ট্যান্ডিং আর্মি যখন রাখলো, এবার রাজা স্ট্রং হয়ে গেছে। রাজা বলছে আমার আর কারো দরকার নেই। সভা সমিতিকে বলল তোমার দরকার নেই, আমার আর্মি আছে, পিটিয়ে লাল করে দিব এক্ষুনি। সভা সমিতিকে এখানে নেক্সট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনও আসে যে সভা ও সমিতি কি হয়? ডিসঅ্যাপিয়ার করে দেই, মানে পুরো বাদ দিয়ে দেই, উঠিয়ে দেই। তারপরে নারীরা আসতো সভা সমিতিতে, নারীকে বললো তুমি নিজের বাড়িতে ঢুকে থাকবে। ইতিহাস গওয়া আছে, যখন পুরুষের কাছে টাকা হয়েছে, পুরুষ ডমিনেন্ট হয়েছে স্ত্রীর উপরে, নারীদের উপরে ডমিনেন্ট করেছে। সেই জন্য নারীদেরকে বলি, মেয়েদেরকে বলি পড়াশোনা করো, না হলে জিন্দগি ভর শ্বশুর বাড়িতে থালা বাজাতে হবে। ঠিক আছে, তো দেখো সভা সমিতি এখানে ডিসঅ্যাপিয়ার করে দিল। এখানে বলে দিল যে নারীরা শুধু বাড়িতে বসে রান্না করবে, রানীদের এখানে কোনো স্থান নেই। ঠিক আছে, লেটার বেদিক পিরিয়ডে এবার পুরোহিত ভাবছে ঘরে বসে, আরে এ তো আমার রুজি রুটি খতম করে দিবে। পুরোহিত এটা ভাবতে শুরু করে দিল রীতিমতো। পুরোহিত বলল, এবার পুরোহিত একটা জিনিস ভাবলো, পুরোহিতকেও বলে দিয়েছে যে তোমার যখন পুরোহিত কিসের উপর অ্যাটিটিউড দেখাচ্ছিল? সভা সমিতির উপরে। সভা সমিতি ওর আন্ডারে ছিল। এবার রাজা বলছে যে আমি সভা সমিতি উঠিয়ে দিচ্ছি, আমি তোমারও কথা শুনবো না।
পুরোহিত বলছে না 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 না, ওরকম করতে যেও না, না হলে আমি এমন অভিশাপ দিয়ে দিব তুমি ভস্ম হয়ে যাবে। তখন শুরু করলো পুরোহিত ধর্মের হাতিয়ার। ধর্মের হাতিয়ার বলল যে আমি এমন ভাবে তোমাকে এখানকার প্রজাকে এমন মোটিভেট করে দিব যে এখানকার প্রজারা বাধ্য হয়ে যাবে তোমাকে রাজা মানতে। তোমাকে রাজা কি, তোমাকে ভগবান মেনে নিবে, আর তোমাকে ট্যাক্সও দেবে, সবকিছু দেবে, শুধু আমার আশীর্বাদ তোমার কাছে থাকতে হবে। তুমি দেখবে, তুমি মুভি দেখেছো পদ্মাবত, যত পদ্মাবত থেকে শুরু করে যত মুঘল সাম্রাজ্য ছিল, সবার দরবারে, একটা মুসলিমদের দরবারে হয় কোনো মৌলভী সাহেব থাকতো, আর হিন্দু রাজাদের দরবারে থাকতো কোনো হিন্দু পণ্ডিত। যে কোনো, আজকেও তুমি যে কোনো কাজ করতে যাও, তুমি একটা পণ্ডিতের কাছ থেকে সবকিছু মিলিয়ে টিলিয়ে পরামর্শ নিয়ে তারপরে কাজ করবে, তাই কি না? ওই সময় ওই জিনিসটা ছিল। পুরোহিত বলল যে তুমি ওগুলো করতে যেও না, তুমি কি করো, তোমাকে একদম সব দিন প্রজারা মেনে চলবে, তোমাকে শুধু কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করতে হবে। আমি পুরোহিত আছি, আমাকে সবাই বিশ্বাস করে, আমি এমন ভাবে সবার সামনে এক্সপ্লেন করব যে তোমাকে ভগবান মেনে নিবে। বলে কিভাবে এক্সপ্লেন করবে? চলো আমি বলবো, এই রাজা হচ্ছে মহারাজা, ডাইরেক্ট ভগবানের তরফ থেকে পাঠানো হয়েছে। এই যে তুমি বিদ্যুৎ দেখতে পাচ্ছ, বিদ্যুৎ চমকাচ্ছে, এই বিদ্যুৎ এই রাজার আছে, বিদ্যুৎকে পূজা করো। বাতাস চলছে, বাতাসকে পূজা করো, লাইটকে পূজা করো, গাছকে পূজা করো। এটা কেন করছে? আর এগুলো পুজোর মাধ্যমে কয়েকটা সিস্টেম চালু করে দিল, যেটা দেখবে রাসুয়া, বাজপেয়ী, তারপরে হচ্ছে ওই যে ঘোড়া দৌড়, এই যে ঘোড়া দৌড়ালো এখান থেকে যেখানে অব্দি ঘোড়া দৌড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে, এগুলো চালু করে দিল। এগুলো কেন করছে? পুরোহিত ভয় পাওয়াচ্ছে, পুরোহিত হ্যাঁ নিজের ব্যবসার জন্য। আজকে যত এ যে হই মুসলিমদের মধ্যে হই, ঠিক আছে, চাদর চড়াও, ফুকে দিল, জল দিয়ে দিল, এই অন্তর মন্তর যন্তর, আরে সবই তো ধর্মের খেলা করছে। এই খেলা কতদিন ভারতবর্ষে, বলে না একটা মুভি ছিল ওএমজি, যে মানুষ ততদিন সবার পুজো করে যাবে যতদিন মানুষের মধ্যে কি আছে, যে একটা অন্ধভক্ত আছে, ঠিক আছে, ততদিন মানুষ পুজো করবে, নামাজ পড়বে বা সব রকমের জিনিস, ধর্মীয় জিনিস করবে। কারণ লাস্টে কিছু না হলেও কি, লাস্টে কি আছে? ধর্ম। আজকে তুমি ওয়েস্ট বেঙ্গলে দেখো, ইন্ডিয়ার মধ্যে দেখো, এক পার্টি মুসলিমকে নিয়ে খেলছে, এক পার্টি হিন্দুকে নিয়ে খেলছে, আর তারা কি করে যাচ্ছে? আমাদের ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট করে যাচ্ছে। কারণ তাদেরকে তো রাজ করতে হবে। আর ঠিক এটা শুধু এখনকার ঘটনা না, এটা সেই আর্লি বেদিক পিরিয়ড থেকে এই ঘটনা কিন্তু ঘটে আসে ভারতবর্ষের মধ্যে। তাহলে দেখো, এই পুরোহিত বলল যে তুমি রাজ করতে পারবে, তোমাকে কয়েকটা অনুষ্ঠান করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, আগুন জ্বালিয়ে দাও, আর তুমি রাজার হয়ে এভাবে করে বসে থাকবে, তোমাকে এসে সবাই পুজো করবে, চাদর চাড়াবে, তোমাকে এসে উপঢৌকন দেবে, ঠিক আছে, বিভিন্ন রকমের স্যাক্রিফাইস দিবে, বলিদান। ওই সময় তুমি দেখবে হরপ্পা সভ্যতায়, ওই সময় ঘটনাটা ছিল, হরপ্পা সভ্যতায় গরুর কোনো তুমি ওরকম দেখতে পারবে না। গরু মানে বাকি সব পাবে, কিন্তু গরু পাবে না। গরুর সবচেয়ে বেশি মূল্য বেরিয়েছিল আর্লি বেদিক, লেটার বেদিক পিরিয়ডে, বুঝতে পারলে? কারণ এই সময় থেকে সবচেয়ে মজার জিনিস, যে এই সময় থেকে গরু স্যাক্রিফাইস শুরু হয়েছিল আর্লি লেটার বেদিক পিরিয়ডে। কেন? সেইগুলো স্যাক্রিফাইস করে সেখান থেকে প্রচুর পরিমাণে উপঢৌকন আর অর্থ উপার্জন হতো, আর যেটা সরকারের কাছে পৌঁছাতো, মানে রাজাকে দেওয়া হতো। রাজা বিভিন্ন স্যাক্রিফাইস, এই যে বললাম, পুরোহিত ভয় দিয়ে দিয়ে বিভিন্ন স্যাক্রিফাইস শুরু করালো। এবার এত স্যাক্রিফাইসে ইনভলভ হলো লেটার বেদিক পিরিয়ডে, দেখবে ঘটনা যে এত স্যাক্রিফাইস, যে মানুষের কাছে খরচ যতটা নিজের জীবন কাটানোর জন্য খরচ হচ্ছে না, তার চেয়ে বেশি পুজো পার্বণে খরচ হয়ে যাচ্ছে। যার সময় এই লেটার বেদিক পিরিয়ডে দেখবে 4টা সম্প্রদায় ছিল, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর ব্রাহ্মণ। এবার এখান থেকে আরেকটা গল্প বেরোবে, সেটা একটু পরে আসি। কিন্তু এখানে দেখো, রাজা এবার কি হয়ে গেছে? স্ট্যান্ডিং আর্মি রেখে দিয়েছে। স্ট্যান্ডিং আর্মি রাখার জন্য রাজার কি হয়ে গেছে, মানে শক্তি, ক্ষমতা বেড়ে গেছে। এবার তখন রাজারা, তখন লেটার বেদিক পিরিয়ডে বা আর্লি বেদিক পিরিয়ডে ধরে নাও কিভাবে বাস করতো, এইভাবে সাপোজ ধরে নাও এইভাবে করে তারা প্রথমে পরিবারে বাস করত, ঠিক আছে, এইভাবে করে একটা পরিবার আছে, পরিবারে বাস করছে। পরিবার একসাথে, এখানে আরো কিছু পরিবার মিলে একসাথে হয়ে গেল কি গ্রাম।
এরকম করে অনেকটি পরিবার মিলে হয়ে গেল গ্রাম, অনেকটি গ্রাম একসাথে মিলে হয়ে গেল কি 20, আর অনেকটি 20 একসাথে মিলে হয়ে গেল জন, আর অনেকটি জন একসাথে মিলে হয়ে গেল মহাজনপদ, যেটা 16টা মহাজনপদ ছিল আমাদের এনসিয়েন্ট হিস্ট্রিতে বা প্রাচীন সভ্যতার মধ্যে 16টা মহাজনপদ। এবার এই 16টা মহাজনপদ তো আছে, এবার এখানে যখন লেটার বেদিক পিরিয়ডে দেখবে যে প্রথমে তারা পরিবার গ্রামে এরকম করে বাস করতো। এবার ভাই যখন তোমার কাছে টাকা আসবে, তোমার বুদ্ধি বাড়বে, তখন রাজা ভাবতে শুরু করলো এখান থেকে দুটো রাস্তা বেরোয়, একটা রাজার রাস্তা, একটা ধর্মের রাস্তা। রাজার রাস্তা কি ছিল? রাজা দেখলো, রাজা পুরোহিতকে বললো তুমি ধর্ম দিয়ে আমাকে বাঁচাও, এদিকে আমি স্ট্যান্ডিং আর্মি নিয়ে কি করব, যত ছোট ছোট পদ ছিল, জোন ছিল, আর সেই জোনগুলো একসাথে মিলে টোটাল ভারতবর্ষে যে 16টা মহাজন পদ ছিল সেগুলোর মধ্যে এবার কি করলো, যদি মগধ একটা মহাজন পদ হয়, তো মগধ একটু কি আছে, শক্তিশালী আছে, আর একটু শক্তিশালী ওয়েস্ট ইন্ডিং আর্মিকে নিয়ে বৎসকে দখল করে নিল, বৈশালীকে দখল করে নিল, আর অন্য। তো এদের মধ্যে যে সবচেয়ে বেশি স্ট্রং ছিল তারা কি করলো, পারিপার্শ্বিক যত জনপদ ছিল সেগুলোকে দখল করতে শুরু করে দিল, আর দখল করে সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়, আর সবচেয়ে বেশি স্ট্রং তাদের মধ্যে বেরোয় কি মগধ। ঠিক আছে, আর মগধের থেকেই ভারতের ইতিহাস অরিজিনাল ভাবে শুরু হয়। একটা রুট আমি কি বললাম, লেটার বেদিক পিরিয়ডে দুটো রুট বেরোয়, একটা হচ্ছে রাজ্য দখলের রুট, আর একটা হচ্ছে ধর্মীয় ব্যাপারটা। রাজ্যের গল্পটা বুঝলে, যত পদ ছিল সেগুলোকে একত্র করে মহাজন পদের যে আরেকটা চ্যাপ্টার আর্লি বেদিক পিরিয়ড আর লেটার বেদিক পিরিয়ডের পরে আরেকটা চ্যাপ্টার আছে 16 মহাজন পদ, যার মধ্যে মগধ ছিল সবচেয়ে স্ট্রং। ঠিক আছে, এবার ঘটনাটা কি ঘটে, এদিকে ধর্মীয় ব্যাপার যখন আসে, ধর্মীয়র মধ্যে কি হয়ে গেছে, অনেক লেটার বেদিক পিরিয়ডে তখন মেন ধর্ম ছিল সনাতন ধর্ম, তার মধ্যে দিয়ে অনেক রকমের এক্সট্রা জিনিস এড করে দেওয়া হয়েছিল ধর্মে। ওই যে বললাম পূজা পার্বণ, বিভিন্ন রাসুয়া বাজপেয়ী, অগ্নি পরীক্ষা, অগ্নি ইয়ে করা, বা রাজাকে উপঢৌকন পাঠানো, বিভিন্ন স্যাক্রিফাইস করা, এগুলো কিন্তু লেটার বেদিক পিরিয়ডে এতটাই শুরু হলো যে মানুষ অতিষ্ঠ হয়ে গেল, যে মানুষ ভাবছে যে ভাই আমার খাওয়ার টাকা নেই, আমরা দিনরাত কৃষি করে কোন রকম করে ইনকাম করছি, আর সেখান থেকে তো একবার সরকারকে ট্যাক্স দিচ্ছি, তারপরে আবার সরকারকে আমাকেই দিতে হচ্ছে, মানে আমাকে আবার ধর্মীয় ব্যাপারে খরচ করতে হচ্ছে। সেই সময় সবচেয়ে উচ্চ সম্প্রদায় ছিল ব্রাহ্মণ, তারপরে ছিল ক্ষত্রিয়, তারপরে ছিল বৈশ্য, তারপরে ছিল শূদ্র। এদের মধ্যে সবচেয়ে বেশি রাগ উঠে কার? ক্ষত্রিয়দের, যে না, এই ক্ষত্রিয় একটা জিনিস বুঝতে পারে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, এই ধর্মীয় ব্যাপারটা। আমরা এমন একটা ধর্ম লঞ্চ করব যে ধর্মতে কোনো রকমের স্যাক্রিফাইস, কোনো রকমের উপঢৌকন, আর কোনো রকমের ল্যাঙ্গুয়েজ প্রবলেম না হয়। কারণ হিন্দু ধর্মে সেই সময় ল্যাঙ্গুয়েজ ইউজ হতো কি, সংস্কৃত। আর ওই সময় যে ক্ষত্রিয়দের মধ্যে বেরোয় একসাথে 62টা ধর্ম, যার জন্য নেক্সট চ্যাপ্টার তুমি দেখতে পাবে যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, এটা চ্যাপ্টার আছে না ইতিহাসে, বৈদিক যুগের পর প্রতিবাদী ধর্মীয় আন্দোলন। তো এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলন হওয়ার পেছনে কারণ কি ছিল, যে ধর্মের প্রতি রাগ। যখন একটা ধর্ম থেকে বিভিন্ন, আজকে যেমন দেখো, সাপোজ আমি তোমাকে বলে দিচ্ছি যে মুসলিমদের মধ্যে অনেক ভাগ আছে, হিন্দুদের মধ্যে যেভাবে অনেক ভাগ আছে, মুসলিমদের মধ্যে অনেক ভাগ আছে, কেউ দেওবন্দ, কেউ বরেলি, কেউ ইসাই, কেউ এই, কই ওই, কে ফালানা, কেউ ঢিমকা। যেটা মেন জিনিস সবাই ভুলে গেছে, যে নামাজ পড়তে হবে বা যেটাই, সবাই এক্সট্রা জিনিস এডিটিং এ চলে যাচ্ছে, চাদর চোরানো, হ্যাঁ, তারপরে ওই মুসলিমদের মধ্যে যে শবে বারাত হয়, হালুয়া খাওয়ানো, ঠিক আছে, তারপরে হচ্ছে কি ওই ঢোল বাজনা, মোহরম, ঢোল বাজনা বাজানো, এগুলো সব এক্সট্রা জিনিস এডিটিং। তোমার ধর্মের মেন বিষয়বস্তু, তুমি ভাই নামাজ পড়ো, আল্লাহর কাছে ইবাদত করো, আর নিজের স্বপ্ন পূরণ করো বা নিজের উপাসনা করো, বাস। তোমাকে এক্সট্রা এডিটিং কেউ করতে বলেনি। আর এই এক্সট্রা এডিটিং ওই সময় সবচেয়ে বেশি দেখা দিয়েছিল হিন্দু ধর্মে, যার জন্য হিন্দু ধর্ম ভাগ হয় 62 ধর্মতে, যার মধ্যে দুটো ধর্ম সবচেয়ে বেশি এক্সিস্ট করেছিল, সেটা ছিল কি, জৈন আর বৌদ্ধ ধর্ম। যেটা এসেছিল কোথায় থেকে? ক্ষত্রিয়দের কাছ থেকে। ক্ষত্রিয়রাই এটা তৈরি করেছিল, কারণ ক্ষত্রিয়রা একটা জিনিস ভাববে যে ভাই আমরা দিনরাত লড়াই করছি, যুদ্ধ করছি বৈশ্যকে নিয়ে, আর সবসময় আনন্দ আর মজা নিচ্ছে কে? ব্রাহ্মণরা।
এই ব্রাহ্মণরা সবসময় মজা নিয়ে যাচ্ছে, আমাদেরকে এটাকে থামাতে হবে। এই যে রাগ, এই রাগ থেকে ক্ষত্রিয়রা বেরোয়, যার মধ্যে অন্যতম ছিল গৌতম বুদ্ধ। যেটা গৌতম বুদ্ধ বলে, ভাই তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ভগবানের উপাসনা করতে চাও, ভগবানের সংস্পর্শে আসতে চাও, তোমাকে 8টা মার্গকে মেনে চলতে হবে, অষ্টাঙ্গিক মার্গ। সৎ রাস্তা, সৎ পথ, সৎ বাক্য, সৎ স্পিচ, সৎ চিন্তা, সৎ ভাবনা, এটা নিয়ে চলো। জীবন দুঃখময়, জীবন কষ্টে ভরা, আর এই কষ্ট থেকে যদি তুমি বেরোতে চাও তোমাকে অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে হবে। এই যে ধর্মে যত তোমরা অনুসুয়া, বাজপেয়ী, তারপরে যত পুতুল ওড়ানো, অগ্নি পূজা, হেন তেন উপঢৌকন করছো, কোনো কিছু করতে হবে না। এবার এই সময় এক্সাক্ট টাইমে এক্সাক্ট জিনিসটাকে নোটিস করা। তোমরা সংস্কৃত ভাষায় কথা বলছো, তোমরা তো এই মানুষের অরিজিনাল ভাষা বুঝে। যেমন আমি বলি, মুসলিমদের মধ্যে কি হয়, মৌলানারা আরবি ভাষায় কথা বলে, উর্দু আরবি, সাধারণ মানুষ তো বুঝতেই পারে না, আদৌ কি বলছে, ইংলিশ বলছে না কি বলছে, কি বুঝতে পারছে না। তো যেটা সাধারণ মানুষের কাছে সহজলভ্য সেই ভাষায় তো বলতে হবে, সেই ভাষায় তো জিনিসটা বুঝাতে হবে। আর সেই সময় যে পুরোহিতরা রাজাদেরকে অর্ডার করতো, রাজাদেরকে নিয়ে চলতো, তো পুরোহিতরা বলতো যে সংস্কৃত ভাষাই করো। সাধারণ মানুষ যদি আসে, সাধারণ মানুষকে বলবো তোমাদের এগুলো বোঝার হিম্মত নেই, সাধারণ মানুষ এমনি সাইলেন্ট। এইগুলো বিভিন্ন রাগ কিন্তু সাধারণ মানুষের মধ্যেই ছিল, আর সবচেয়ে বেশি ছিল ক্ষত্রিয়দের মধ্যে। ক্ষত্রিয়রা ডিভাইড ভাগ হয়, তার মধ্যে মানে 62টা ভাগ হয়, তার মধ্যে সবচেয়ে অন্যতম ছিল জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে গৌতম বুদ্ধ কি করে, ও বলে দেই 8টা রাস্তা মেনে চলো, তোমাকে কোনো খরচ করতে হবে না। এবার সাধারণ মানুষ দেখে যে হ্যাঁ তো ঠিকই তো, আমাদেরকে তো কোনো খরচই করতে হচ্ছে না, শুধু 8টা রাস্তা ফলো করব আর আমার জীবন সহজ হয়ে যাবে। হু হু করে প্রথম কারণ ছিল সহজ রাস্তা, দ্বিতীয় কারণ ছিল একদম যে রাস্তা দেখানো হয়েছিল সেখানে ছিল একদম খুবই সুলভ, কোনো খরচ নেই। আর মানুষ ওই পায় কিসে, খরচে। যেমন নর্মালিও তো আমরাও দেখি ধর্মীয় ক্ষেত্রে অনেক সময় একটু খরচ করতে সবারই একটা হয়ে যায়, এত খরচ হচ্ছে, এত হচ্ছে। তো সেই খরচ থেকে বাঁচানোর জন্য মানুষও বাঁচলো। আর তৃতীয় জিনিস, যে মানুষকে তারা বোঝালো, গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্মের বাণী আসলো, যে তোমরা কি করো, যে আমাদের যে ধর্মতে জয়েন করবে, এই ধর্মতে তোমাকে সংস্কৃত ভাষা ইউজ করতে হবে না, একদম সিম্পল পালি প্রাকৃত ভাষা যেটা আমরা নর্মাল ইউজ করি, সেই ভাষায় তোমাকে মেসেজ পৌঁছাবো, তোমার কোনো টেনশন নেই। তাহলে মানুষের কাছে তো এটা ইজি হয়ে গেল ভাই, যে না চলো খরচও নেই, শুধু আমি তোপ জপ নাম ধাম জ্ঞান করব, আমি ঈশ্বরের কাছে পৌঁছে যাব, ঈশ্বরের সংস্পর্শে চলে আসব, আর সাথে সাথে আমি কি করব, যে ভাষাও আমার কাছে সহজলভ্য আছে। এগুলো ভেবে হু হু করে মানুষ চলতে লাগলো বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের দিকে। তুমি দেখবে কিন্তু 62টা ধর্মের মধ্যে এই দুটো ধর্ম একটু এক্সিস্ট করেছিল, তার মধ্যেও সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছিল বৌদ্ধ ধর্ম, কিন্তু জৈন ধর্ম সেরকম পপুলারিটি পায়নি। কারণ জৈন ধর্ম সেইভাবে কেউ গ্রহণ করেনি, শুধুমাত্র সেটা ভারতবর্ষের মধ্যেই সীমিত ছিল। আর সেটা দুটো ভাগ হয়ে যাওয়ার জন্য, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর, জৈন ধর্মও দুটো ভাগ হয়ে গেছিল, কেউ বস্ত্র পরিধান করবে, কেউ বস্ত্র পরিধান করবে না, এই যে মহা ঝামেলা, যার জন্য কিন্তু বৌদ্ধ মানে জৈন ধর্ম বেশি দিন এক্সিস্ট করেনি। ঠিক আছে, তো বেশি দিন এক্সিস্ট করেনি জৈন ধর্ম। আর জৈন ধর্ম প্রচারকও কেউ ছিল না, জৈন ধর্মের যে প্রচার করবে সেটাও কেউ ছিল না। ঠিক আছে, কিন্তু বৌদ্ধ ধর্ম অনেকে অ্যাকসেপ্ট করেছিল, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম এই হয়েছে, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট নাম, দ্য নেম অফ অশোকা সায়েন্স এন্ড সায়েন্স অলমোস্ট এলোন এজ স্টার। যে নক্ষত্রের মতো ঝিকমিক ঝিকমিক করে আকাশের তারে, সেই মহান সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর এই বৌদ্ধ ধর্মের প্রচার শুধু ভারত না, ভারতের বাইরেও তিনি প্রচার করেছিলেন, যার জন্য তুমি বৌদ্ধ ধর্ম চীনে দেখতে পাবে, তিব্বতে দেখতে পাবে, সিকিমে দেখতে পাবে, নেপালে পাবে, ভুটানে পাবে। কারণ এই বৌদ্ধ ধর্ম ভারত এবং ভারতের বাইরে সবচেয়ে বেশি প্রচার করেছিলেন কে, সম্রাট অশোক। কিন্তু জৈন ধর্ম প্রচার করার সেরকম লোক ছিল না বলে জৈন ধর্ম ভারতবর্ষের মধ্যে কিছুটা বাইরে গিয়েছিল, ভারতবর্ষের মধ্যেই ম্যাক্সিমাম সীমিত হয়। এবার ঘটনাটা কি ঘটে, ওইদিকে ঘটনা কি ছিল, এই যে ধর্মীয় ঘটনাটা, ওইদিকে পুরোহিত যে সম্প্রদায় ছিল বা সনাতন ধর্মের যে সম্প্রদায় ছিল বা পুরোহিত ছিল, তারা একটু ভয় পায় যে কি ব্যাপার। তুমি দেখবে আবার কিন্তু ইউ টার্ন নিবে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। কেন? কারণ তারা একটা জিনিস ফিল করতে পারে যে না, সমস্যাটা কোথায় হচ্ছে,
সমস্যাটা হচ্ছে তারা ভাবতে লাগে যে আমাদের ধর্ম থেকে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে, সবাই বৌদ্ধ জৈন ধর্মতে চলে যাচ্ছে, তো তাদেরকে কিভাবে রিটার্ন করানো যায় তার জন্য তারা বিশাল করে বুদ্ধি মাথা লাগাতে লাগে। তখন তারা কারণ খুঁজে পায় যে অ্যাকচুয়ালিতে আমাদের ধর্মতে প্রচুর খরচ, আর দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্যই কিন্তু মানুষ পালিয়ে যাচ্ছে। আবার আমাদের এই দুটো জিনিস যদি ঠিক করা হয় তাহলে সবাই ঘুরে চলে আসবে। আর সেই সময় প্রথম স্টেপ নেওয়া হয়েছিল কি, যে কোনো অ্যানিমালের স্যাক্রিফাইস করা যাবে না। সবচেয়ে বেশি মানুষ ওই সময় ভালোবাসতো পশুকে, আর সেই সময় পশু স্যাক্রিফাইসের একটা ব্যবস্থা করা হয়েছিল, কারণ সেই সময়ও পশুর জিনিসগুলো কিন্তু এক্সপোর্ট করা হতো আর যেখান থেকে হিউজ অর্থ আসতো। এবার এই জিনিসটাকে বেন্ড করা হলো যে মানুষের সবচেয়ে, কারণ হরপ্পা সভ্যতায় তুমি দেখবে বা লেটার, হরপ্পা তো নগর কেন্দ্রিক ছিল, আর্লি বেদিকে যেটা বললাম যে মানুষের মধ্যে লড়াই ছিল, এই যে আর্যদের সাথে লড়াই ছিল মেনলি ভাই পশু নিয়ে, কারণ তারা পশুকে ভালোবাসতো, পশুই ছিল তাদের মেন। এবার যদি পশুই স্যাক্রিফাইস করতে বলে দেই তাহলে কে মানবে? মানবে কেউ? তার জন্য এই সময় বেন্ড করে দেওয়ায় পুরোপুরি পুরোহিতদের তরফ থেকে যে কোনো রকমের পশু স্যাক্রিফাইস হবে না, আর তার সাথে তুমি ধর্মীয় আচার আচরণ যা আছে সেগুলো নিজের খুশির মতো করতে পারো। তোমাকে কোনো প্রেসার নেই যে তোমাকে রাজসভা বাজপেয়ী বা তোমাকে উপঢৌকন সরকারকে দিতে হবে বা রাজাকে দিতে হবে, এটা বলে দিল। তৃতীয় বললো যে তোমার যে ভাষা হবে, সংস্কৃত আছে মেন ভাষা, তুমি নর্মাল ভাষাতেও নিজের ধর্ম পালন করতে পারো। এই বলার জন্য এটা কখন অ্যাপ্লাই করলো, যখন দেখলো যে গৌতম বুদ্ধ আর মহাবীরের পর আর সেই রকম কোন মানে ধর্মটা সেইভাবে আর এগোচ্ছে না, তখন ভাবলো যে আবার সবাইকে রিটার্ন করার জন্য আমি আমন্ত্রণ জানাই। পৃথিবীর ইতিহাস খুলে দেখবে যখন যেটা ধর্ম বেরিয়েছে সেটা ধর্ম বিভিন্ন কোনো আন্দোলনের জন্যই বেরিয়েছে। এবার দেখো ধর্মীয় পার্সপেক্টিভ আলাদা, ধর্মীয় পার্সপেক্টিভ ক্ষেত্রে তুমি আলাদাভাবে দেখো, কিন্তু যদি অরিজিনাল হিস্ট্রি বা অরিজিনাল তুমি সাইন্টিফিক ওয়েতে জিনিসগুলো বোঝার চেষ্টা করো তো ধর্মের নজরিয়া অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে বড় ধর্মই হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিছে ঈশ্বর, তাই কি না? তো এবার এখান থেকে ঘটনা আবার যখন প্রতিবাদী ধর্মীয় আন্দোলন হয়ে গেল, এদিকে মগধ সৃষ্টি হয়ে গেল। 16 মহাজন পদের মধ্যে প্রথম সৃষ্টি হলো কি, মগধ সাম্রাজ্য। ঠিক আছে, দেখো তো প্রথম সাম্রাজ্য ছিল মগধ। মগধের মধ্যে প্রথম বংশ কি ছিল, প্রথম বংশ রাজ করতে শুরু করলো? হ্যাঁ, কি বংশ? হ্যাঁ, হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ আসলো। ঠিক আছে, হর্ষঙ্ক বংশ প্রথম রাজা ছিলেন কে? বিম্বিসার। কি হলো? প্রথম রাজা ছিলেন বিম্বিসার। বিম্বিসারের পর কে? অজাতশত্রু। তারপরে অজাতশত্রুর পর তো ভুলে গেছো। হ্যাঁ, এই বলো, তুমি বলো, সুমন বলো। হ্যাঁ, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? বুদ্ধ। হ্যাঁ, উদয় ভদ্র বা উদয়, এই তো দিল্লার মনে আছে। বাপরে বাপ। শোনো, এই মগধ থেকে খেলাটা অরিজিনাল ভাবে শুরু হলো। এখানে আমরা আমরা তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করছি, কোন বংশ, তারপরে কি কাহিনী হলো, কাহিনীটা জানে। এখানে আমি ইনফরমেটিভে একদমই যাচ্ছি না, পুরো ব্যাকগ্রাউন্ড পুরো বুঝিয়ে দিব, তারপরে আমি মগধ থেকে শুরু করব নিজের কাহিনী, একদম চ্যাপ্টার ওয়াইজ। যা পড়াবো ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না, যা পড়াবো ওইটাই পড়বে, ওর মধ্যেই থেকে সব পরীক্ষাতে কমন পাবে, গ্যারেন্টি। স্টাম্প পেপারে লিখে দিব কি? ও বের করে দিচ্ছে। ঠিক আছে, তো হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশের পর কোন বংশ আছে? নন্দ বংশ। নন্দ বংশের পর
নর্দ বংশের পর মৌর্য বংশ, ঠিক আছে। এই মৌর্য বংশের অন্যতম রাজা ছিলেন প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর আসে মেন সম্রাট, সম্রাট অশোক। অশোকের অনেক কাহিনী হয়, ঠিক আছে। এবার এই অশোকের সময় থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে এখানে শুনে নাও। এই অশোকের সময় থেকে তুমি দেখবে ভারতের ইতিহাস যখন দেখতে যাবে, একটা প্রথা ছিল সামন্ত প্রথা। সামন্ত প্রথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। সামন্ত প্রথা মানে কি? সামন্ত প্রথা মানে হচ্ছে, ধরে নাও সাপোজ এটা ভারতবর্ষ। সামন্ত প্রথা মানে হচ্ছে, ধরে নাও সাপোজ এটা ভারতবর্ষ, এর সেন্টার হচ্ছে এইখানে, আর এখানে একটা রিজিয়ন, এখানে একটা রিজিয়ন, এখানে একটা রিজিয়ন, একটা রিজিয়ন। এবার সামন্ত প্রথা মানে হচ্ছে প্রত্যেক জায়গায় একটা করে সামন্ত থাকবে, যার কন্ট্রোল করবে এই রাজা নিজের সেন্টার থেকে, চারটাকে নিজের হাতে কন্ট্রোল করবে। যে সামন্ত প্রথা অ্যাকচুয়ালিতে পুরোপুরি কমপ্লিট রূপ নিয়েছিল সম্রাট অশোকের সময়ে। তোমরা এক্ষুনি বুঝতে পারবে যে সেই সম্রাট সেই ভারতবর্ষের মধ্যে যতদিন রাজ করতে পেরেছে শুধুমাত্র সামন্ত প্রথাকে নিজের হাতে রাখার জন্য। যেখানে সামন্ত প্রথা উইক হয়েছে সেখানেই বৈদেশিক আক্রমণ ভারতবর্ষের মধ্যে হয়েছে। আর এই সামন্ত প্রথা মানে চারটা রিজিয়নকে একজন করে দায়িত্ব দিয়ে দিল, আর তাদেরকে, তারা চারজন ডিপেন্ড আছে কার উপরে? এই সরকারের উপরে। এ যেভাবে বলছে তারা বাকি চারজন সেইভাবে সব কথা শুনছে আর সেইভাবে করছে। সম্রাট অশোকের পর যত রাজা আছে লাস্ট অব্দি দেখবে হর্ষবর্ধন অব্দি কিন্তু সামন্ত প্রথা খুব স্ট্রং ছিল, সবকিছু নিজের হাতে রেখেছিল গভর্নমেন্ট, সরকার। কিন্তু হর্ষবর্ধনের পর তুমি দেখো সামন্ত প্রথা উইক হয়। হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধনের পর সামন্ত প্রথা উইক হয়, আর উইক হওয়ার জন্যই আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে ছোট 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 কেন্দ্রীয় বিদ্রোহ শুরু হয়। সাউথের দিকে, এদিকে বাংলার দিকে পাল যুগ, সেন যুগ, এদিকে রাষ্ট্রকূট, চালুক্য, সাতবাহন, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল স্বাধীনতা ঘোষণা করে দেয়, আর এরা প্রত্যেকে একে অপরের সাথে আক্রমণ করে। হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধনের পর থেকে সুলতানি পিরিয়ড শুরু হওয়ার আগে অবধি ভারতবর্ষের সিচুয়েশন কোনো মুহূর্তেই ঠিক ছিল না। কেন ঠিক ছিল না? কারণ সামন্ত প্রথা ওই সময়, তুমি দেখো ইতিহাস খুলে দেখো, হর্ষবর্ধনের পর সুলতানি যুগের আগে অবধি কোন সম্রাট আছে ভারতবর্ষে স্ট্রং সম্রাট? নেই। অশোকের পর হর্ষবর্ধন, হর্ষবর্ধনের পর সুলতানি যুগ। যদি এইভাবে তোমরা দেখো পুরো জিনিসটাকে, যে এইখানে হর্ষবর্ধন মানে অশোক থেকে শুরু হলো হর্ষবর্ধন, তারপরে চলে আসলো সুলতানি যুগ। দেখো সুলতানি যুগ যখন চললো, সুলতানি যুগের মধ্যে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক আসলো, কুতুবউদ্দিন আইবকের পর ইলতুৎমিশ, ঠিক আছে। কুতুবউদ্দিন মানে দাস বংশ, তারপরে হচ্ছে তুগলক বংশ, খলজি বংশ, এরা রাজ করলো। যখন এরা রাজ করতে লাগলো, শেষ সময় তুগলক যুগের শেষ সময়ে ঘটনাটা কি ঘটে? তুগলক বংশের যখন শেষ সময় হয়, তখন ছোট ছোট যে ডাইনেস্টি ছিল ভারতবর্ষের মধ্যে, সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, তারপরে হচ্ছে সৈয়ব ডাইনেস্টি, ছোট ছোট যে ডাইনেস্টিরা ছিল তারা কিন্তু স্ট্রং হতে শুরু করেছিল, আর তারা কিন্তু তাদের ভারতীয় রাজাদের উপর কিন্তু বিক্ষুব্ধ হয়েছিল, ভারতীয় সুলতানদের উপরে। যার জন্য শেষ সময়ে, এই সময় কিন্তু আর সামন্ত প্রথা হাতে ছিল না তুগলক ডাইনেস্টির। মোহাম্মদ বিন তুগলকের পর তো উইক হতে লাগে, উইক হতে হতে লাস্টে আক্রমণ করে কি, এই সময় আক্রমণ করেছিল তৈমুরলং, ঠিক আছে। তারপরে দেখবে যখন হর্ষবর্ধনের আগে মুহূর্তে অবধি আবার সামন্ত প্রথা উইক হয়, ওই সময় আক্রমণ করেছিল কে? কে আক্রমণ করেছিল? আলেকজান্ডার। আলেকজান্ডার আক্রমণ করেছিল। আবার হর্ষবর্ধনের পর যখন সুলতানি যুগের মধ্যে এদের মধ্যে ইন্টারনাল ডিস্টারবেন্স হয়, তারপরে সুলতানি যুগ থেকে এই সুলতানি যুগের মধ্যে শেষ সময়ে আক্রমণ করে কে? সুলতানি যুগের তো শুরুতে আক্রমণ করেছিল, ওই সময় তো তোমার সুলতান মাহমুদ আক্রমণ করে। এই সময় যে লোদি বংশের যে ছিল ইব্রাহিম লোদি, তাদের নিজেদের মধ্যে ঝামেলার জন্য তারা আমন্ত্রণ করে কাকে? বাবরকে। বাবরকে আক্রমণ করে যে এসো আর ভারতবর্ষকে দখল করে নাও তুমি, ঠিক আছে। বাবর তাদেরকে শিক্ষা দিয়ে দেয়, ঠিক না, তাদেরকে পানিপথের যুদ্ধে হারিয়ে দিয়ে পুরো ভারতবর্ষকে দখল করে। এবার বাবর থেকে ঔরঙ্গজেব অবধি তুমি দেখো, বাবর যে শুরু হলো, বাবর থেকে ঔরঙ্গজেব অবধি তুমি দেখো সামন্ত প্রথা
কিন্তু পুরো স্ট্রং ছিল, একটু উইক হয়েছিল হুমায়ুনের সময়ে, আর সেই জন্য শেরশাহ আক্রমণ করেছিল। বুঝতে পারলে? তো এই সামন্ত প্রথা মানে পুরো জিনিসটাকে হাতে নিজের কন্ট্রোল যতদিন থাকবে না, যেমন বাংলাদেশে যে প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দেওয়া হলো, কারণ বাংলাদেশের যে সামন্ত সিস্টেম সেটাই গভর্নমেন্টের হাতে ছিল না। চারটা সেন্টারে যে পুরো সেন্টারটাকে নিজের হাতে চলবে, যেমন ভারতে সবাই সব কথা মেনে চলছে, কিন্তু ইন্টারনাল প্রবলেম আছে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যু আছে, এই ইস্যুটাই যদি ফাইনাল রূপ নিয়ে নেই তখনই কিন্তু ভারতবর্ষে বৈদেশিক ক্ষমতা বাড়তে শুরু করবে, যেটা পূর্ব ইতিহাস খুলে দেখলেই তুমি বুঝতে পারবে। এই বাবর আওরঙ্গজেবের সময় অবধি দেখবে ঔরঙ্গজেবের পর আস্তে আস্তে সামন্ত প্রথা, ও নিজের জীবনের ম্যাক্সিমাম সময় ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বিজয়ের স্বপ্ন দেখতেই কাটিয়ে দিল। দাক্ষিণাত্যে আমি যাব, শিবাজির সাথে ঝামেলা, এই করতে করতে বেচারার শেষ সময় তার আর ভালো কাটেনি। আর এই সুযোগে ঔরঙ্গজেবের শেষ সময় দেখবে পুরো ভারতবর্ষের মধ্যে আবার ছোট ছোট বিদ্রোহ দেখা দেয়। এই ছোট ছোট বিদ্রোহ এতটাই রূপ নিয়ে নেই, আর যেটার ফাইনাল রূপ 1600 সালে যখন জাহাঙ্গীরের পিরিয়ডের সময় থেকে ব্রিটিশরা আসতে শুরু করে, আর ব্রিটিশরা 1600-তে আসে আর 1757 অব্দি ওয়েট করে থাকে, ওয়েট এন্ড ওয়াচ, সময় বুঝে সুযোগ বুঝে আমি ভারত দখল করব। তাদের কিন্তু কোনো সময় ইচ্ছা ছিল না যে ভারত দখল করবে, তারা এসেছিল শুধু ট্রেড করতে, ব্যবসা করতে। কিন্তু ভারতীয়দের একটা উইক পয়েন্ট তাদের মাথায় ঢুকিয়ে দেই যে অনায়াসে আমরা ভারত দখল করতে পারবো। আর সেটার কারণ আমরা দেখবে যখন আমরা পড়তে যাব, যখন বুঝতে যাব যে এক এক করে ভারতের যে এক এক করে জায়গাগুলো দখল করেছিল সেইভাবেই দখল করা হয়েছিল। তার মানে এই শুরু থেকে এখান অব্দি সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট হচ্ছে কি সামন্ত প্রথা সিস্টেম। যতদিন সামন্ত প্রথা হাতে ছিল ততদিন রাজারা শাসন করেছে, আর যখনই সামন্ত প্রথা হাত থেকে উইক হয়েছে তখনই বৈদেশিক আক্রমণ ভারতবর্ষে শুরু হয়েছে। বুঝতে পারলে? তাহলে এখানে তো ব্যাপারটা হচ্ছে ওখানে শুরু হলো মগধ থেকে হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্কের পর মৌর্য বংশ, মৌর্য বংশের পর আসে কি গুপ্ত বংশ, গুপ্ত বংশের পর সাতবাহন বংশ, সাতবাহনের ব্যাপারে আমাদেরকে একটু জানতে হয়। আর এই সাতবাহনের পিরিয়ড থেকে আমরা দেখতে পাই পুরো ভারতবর্ষের সাউথ এরিয়াতে ছোট 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 রিজিয়ন গুলো ছিল, ছোট ছোট রাষ্ট্রকূট, চালুক্য, চোল, নাম শুনেছো না এগুলো? হ্যাঁ, এগুলো ডেভেলপ হতে শুরু করে হর্ষবর্ধনের পিরিয়ডের পর থেকে। তারপরে আসে সুলতানি যুগ, সুলতানি যুগের সময় শুরু হয় কি, সুলতানি যুগের পিরিয়ডে শুরু হয় ঘটনা কিসের, কুতুবুদ্দিন মানে 3টে ডাইনেস্টি প্রায় শাসন করেছিল সুলতানি যুগে। ঠিক আছে, ওই সময় সুলতানি যুগে তোরাইনের প্রথম যুদ্ধতে, সেকেন্ড যুদ্ধতে পৃথ্বীরাজ চৌহান অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই যে বললাম বৈদেশিক আক্রমণ তখনই এখানে হয়েছে যখনই ভারতীয়দের সাথ দেয়নি, তখনই কিন্তু ভারতে বৈদেশিক আক্রমণ চূড়ান্ত লেভেলের হয়েছে। যখন পৃথ্বীরাজ চৌহান আক্রমণ মানে আক্রমণ করে তোমার গিয়ে হ্যাঁ সুলতান মাহমুদ, ঠিক আছে, সুলতান কুতুবুদ্দিন আইবকের সাথে যখন যুদ্ধ হয় তরাইনের যুদ্ধতে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সাথ দেয়নি, ভারতীয় হয়ে সাথ দেয়নি, তার নিজের শ্বশুর সাথ দেয়নি। ভাবছো, নিজের শ্বশুর ও শ্বশুর মশাই ওর সাথ দেয়নি, আর যার জন্য তরাইনের দ্বিতীয় যুদ্ধতে হেরে যায় কুতুবুদ্দিন আইবকের কাছে। আর কুতুবুদ্দিন আইবক তারপরে শুরু করে এখানে ইলবাড়ি ডাইনেস্টি, কারণ ভারতবর্ষে তখন সবচেয়ে বেশি স্ট্রং ছিল চৌহান এরিয়া, যে পৃথ্বীরাজ চৌহান একটা মহান সম্রাট। কিন্তু তারপরে সুলতানি যুগের পর থেকে যখন এখানে অব্দি আসবে বাবরের আসার আগে অব্দি, তারপরে সামন্ত প্রথা উইক হবে আর বাবর এন্ট্রি মারবে, আর বাবর এন্ট্রি মারার পর বাবরের থেকে ঔরঙ্গজেব অব্দি পুরো গল্প চলবে, যেটা আমরা দেখতে পাবো ব্রিটিশ আসার আগে অব্দি। তারপরে ব্রিটিশ আসতে শুরু করবে ভারতবর্ষে একে একে করে। বললাম না 1600 সালে ব্রিটিশরা এসেছিল, আর 157 বছর লেগেছিল তাদেরকে ভারতবর্ষের প্রকৃতিটা বুঝতে। 1757 সালে পুরো ভারতের ইতিহাসকে যদি তুমি এখান থেকে দেখো এইভাবে, যে মডার্ন হিস্ট্রি যেটা আছে 1757 থেকে একটা আসে 1857, তারপরে আসে 1947, এইভাবে করে ভাগ আসে। 1757, তার আগে ব্রিটিশরা এসেছিল 1600 সালে, 1600 থেকে 1757 অবধি তারা পর্যবেক্ষণ করে ভারতবর্ষের মধ্যে কিভাবে জিনিসটাকে কন্ট্রোল করা যাবে, কিভাবে ভারতবর্ষকে আমরা দখল করতে পারবো। আর সেই 1757 সালে ফেমাস যুদ্ধ হয় পলাশির যুদ্ধ।
পলাশির যুদ্ধ করে ব্রিটিশরা বুঝতে পেরে গিয়েছিল যে অনায়াসে আমরা ভারতবর্ষকে দখল করতে পারবো, কারণ বিশ্বাসঘাতক। তুমি দেখবে ভারতবর্ষের ক্ষেত্রে বাংলা দখল করলো, কর্ণাটক দখল করলো, মহীশূর দখল করলো, মারাঠা দখল করলো। মারাঠা এত বড় শক্তিশালী ছিল যেখানে 1757 সালে বাংলা দখল হয়েছে। মায়ানমার তোমার গিয়ে মহীশূর 1799 সালে দখল করে নিয়েছে কমপ্লিট। সেইখানে কিন্তু মহীশূর দখল করতে করতে এই তোমার মারাঠা দখল করতে করতে 1820 1825 হয়ে যায়। কারণ মারাঠারা ছিল খুব স্ট্রং, তাদের মধ্যে সেই কোয়ালিটি আর ক্ষমতা ছিল যে ভারত ব্রিটিশকে লড়াই করবে। কিন্তু ওই ঘটনা, মারাঠারা যতদিন স্ট্রং ছিল তার সাথে কিচ্ছু করতে পারেনি, যতদিন তাদের মধ্যে ইউনিটি ছিল। যেদিন ইউনিটি নষ্ট হয় তখনই ব্রিটিশরা মারাঠা দখল করে। এভাবে করে হ্যাঁ পুরো পুনার এই সুরাটের সন্ধি তো আগে হয়েছিল, ঠিক আছে। এইখানে বাংলা 1757, তারপরে এখানে হচ্ছে কর্ণাটক মহীশূর, তারপরে হচ্ছে এখানে মহারাষ্ট্র মারাঠা, এখানে ছিল মারাঠা, তারপরে হচ্ছে কর্ণাটক, আর এদিকে হচ্ছে নিজাম হায়দ্রাবাদের নিজাম ছিলেন, ঠিক আছে। তারপরে কর্ণাটকের তোমার গিয়ে হায়দার আলী, টিপু সুলতান, এদের একে এক করে ভারতীয় মানে ব্রিটিশরা কিন্তু দখল করতে শুরু করে 1757 থেকে। এবার 1757 পর থেকে দখল যখন শুরু হয়ে যায় 1857 সালের অলমোস্ট আগে অবধি, তখন অবধি ভারতবর্ষে ব্রিটিশদের শাসন হতো ডাইরেক্ট পার্লামেন্ট থেকে, মানে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পরিচালনা করতো। 1857 পর 1947 অবধি ডাইরেক্ট আসে কার, ব্রিটিশদের আন্ডারে। লন্ডন থেকে পারমিশন আসে আর ব্রিটিশরা নিজের আন্ডারে পুরো জিনিসটাকে নিয়ে নেয়, পুরো সিস্টেমটাকে যখন দখল করে। আর দেখবে এখানে শুনে না গল্পটা, এখন ইন্টারেস্টিং গল্প, পুরো ভারতবর্ষের সমস্ত জায়গা দখল করে নিয়েছে ব্রিটিশরা এই সময় অবধি। দখল করে নেওয়ার পর এবার যখন দখল করে নিয়েছে, যে ভারতীয়রা ছিল মারাঠা, মহীশূর, তারপরে হচ্ছে তোমার গিয়ে কর্ণাটক, বাংলা, এগুলো যে দখল করেছিল, এগুলো দখল করে নেওয়ার জন্য যে ভারতীয়রা ছিল তাদের উপর একটা রাগ ছিল। তাদের রাগ ছিল, একে তো ভাই জায়গা দখল করে নিয়েছো, তার উপরে তাদেরকে অনেক রকমের ফেসিলিটি দিত না, কোনো ফেসিলিটি দিত না, তাদের কোনো কথাই শুনতো না, তাদের উপর নির্যাতন করতো ব্রিটিশরা। জবরদস্তি নীল চাষ করাতে হবে, জবরদস্তি তাদের কেউ যাচ্ছে দিতে মানে তীর্থস্থানে যাচ্ছে তাদের উপর ট্যাক্স বসিয়ে দিচ্ছে, অনেক অত্যাচার করতো। তো এগুলো বিভিন্ন অত্যাচারের জন্য সবার মধ্যে, পুরো ভারতবর্ষের মধ্যে কৃষক সম্প্রদায়, জমিদার সম্প্রদায়, বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি, সবারই কিন্তু ব্রিটিশদের উপর রাগ উঠে। আর যার জন্য এই সময় তুমি দেখবে এই পিরিয়ডের আগে থেকে এই সময় অবধি কিছু ছোট ছোট বিদ্রোহ হয়, যেটাকে বিভিন্ন কৃষক বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহ, যেমন সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে, নীল বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, রম্পা বিদ্রোহ, চম্পা বিদ্রোহ, অনেক রকমের ছোট ছোট বিদ্রোহ হয়েছিল। এই ছোট ছোট বিদ্রোহ হওয়ার জন্য পুরো ভারতবর্ষে সবার কিন্তু রাগ ছিল ব্রিটিশদের উপরে বলে ছোট বিদ্রোহ হয়েছিল। আর ঠিক এই ছোট ছোট বিদ্রোহের ফাইনাল রূপ আসে কবে, 1857 মহাবিদ্রোহে। 1857 সালের মহাবিদ্রোহ একদিনের কারণে হয়নি। মহাবিদ্রোহের দুটো কারণ ছিল, একটা ছিল অনেক দিনের কারণ, আর একটা ছিল ইমিডিয়েট কারণ। চোখ বন্ধ হচ্ছে ওর। একটা ছিল অনেক দিনের কারণ, বলে না যে অনেক দিন ধরে তুমি ভাই তোমাকে এখানে আছো, অনেক দিন ধরে কেউ জ্বালাচ্ছে তোমাকে, অনেক দিন ধরে সহ্য করতে 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 একদিন তুমি ফুলে ফেটে গেলে, হ্যাঁ আমাকেই করবে ধরে নাও। ওই বলে না যে এই একটু কোথায় রেগে গেলি, তুই একটু কোথায় রাগেনি, রাগটা তো অনেক দিনে রাগেছে, ইমিডিয়েট এই কারণটার জন্য বেশি করে রেগে গেছে। ঠিক সেই জন্য মহাবিদ্রোহটা হয়েছিল। মহাবিদ্রোহ হওয়ার পেছনে অনেক কারণ ছিল। মহাবিদ্রোহ এই ব্রিটিশ যারা সৈনিকরা ছিল তাদেরকে কোনো যুদ্ধতে পাঠাচ্ছে তো তারা একদম লঞ্চে করে যাচ্ছে, আপারে বসে থাকছে, একদম বিয়ার মদ খাচ্ছে, পাখা দিচ্ছে কেউ এসে, আর এরা এদেরকে নিচে রেখে দিচ্ছে। এরা ঠিকঠাক করে ভারতীয় সৈন্যরা ঠিকঠাক করে পাচ্ছে না, ফেসিলিটি পাচ্ছে না। তারপরে বিভিন্ন এদের সমুদ্রের যাত্রা বিভিন্ন ছিল, ওগুলো ফেসিলিটি দিত না, এগুলোর জন্য তো ওদের রাগ ছিল। আর তার সময় একটা ওই যে বিভিন্ন সন্ন্যাসীরা তারা ঘুরে ঘুরে বেরিয়ে বলতো যে ভারতবর্ষের প্রথম
তারা বাংলা 1757 সালে দখল করেছিল, আর তার ঠিক 100 বছর পর 1857 সালে দেশ স্বাধীন হবে। এটাও সৈনিকদের একটা আহ্বান করেছিল, তাদের উৎসাহ দিয়েছিল। আর সেটার জন্য ইমিডিয়েট কোজ যেটা ছিল কি, কার্তুজ কার্তুজ ইউজ করতে, যে শুকরের আর বিফের যে চর্বিটা বেরিয়েছিল, আর সেটার জন্য ইমিডিয়েট কারণের জন্য কিন্তু বিদ্রোহটা হয়েছিল। তবে এই বিদ্রোহটা সাকসেস হতে পারলো না। ভারতের ইতিহাসে এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা যে বিদ্রোহটা সাকসেস হতে পারলো না। কারণ ওই যে বললাম, সবাই নিজ নিজ কথা ভাবছে। আজকে 1857 আগে যত ছোট বিদ্রোহ হয়েছিল, সেই ছোট বিদ্রোহের মুখ্যত কারণ ছিল লোকাল ইস্যু, লোকাল প্রবলেম নিয়ে তারা মেনলি আন্দোলন করেছিল বা যুদ্ধ করেছিল। কিন্তু 1857 সময়ে যে বিদ্রোহ হয়েছিল, মঙ্গল পাণ্ডে একা চিৎকার করছে, ও একা চিৎকার করছে, তাতিয়া টুপি আলাদা চিৎকার করছে, সবাই নিজের নিজের প্রবলেম নিয়ে নিজে চিৎকার করছে, আর লাস্টে বিদ্রোহটা দমন হয়ে যায়। একটা আসে 1858 অ্যাক্ট দিয়ে সমস্ত কিছুকে শেষ করে দেয়। তারপরে এখানে গভর্নর জেনারেলের সিটটা ফাইনালি ভাইসরয়ে কনভার্ট হয়, আর 1857 পর থেকে 1947 অব্দি ভাইসরয় ভারতবর্ষে শাসন করে। এবার 1857 থেকে 1947 গল্প আমরা অন্যদিন জানবো। ঠিক আছে, আজকে এইটুকু, ধন্যবাদ।